বাংলাদেশের ক্রিকেট দলে যেন একটা ট্রেন্ড তৈরি হয়েছে, নতুন খেলোয়াড় আসবে, একটা টুর্নামেন্ট কিংবা একটা সিরিজ ভালো খেললে তার বিয়ের বাজারে দরটা বাড়বে, অনেক পাত্রী চয়েসের প্রসঙ্গ আসবে এবং বিয়ের বাজারে দাম বাড়িয়ে সাথে সাথে বিয়ে করে ফেলবে এবং তারপরে ক্যারিয়ার কোন দিকে যাবে, ক্যারিয়ারে ধস নামবে নাকি ক্যারিয়ার হারিয়ে যাবে নাকি খেলা চালিয়ে যাবে, এই ব্যাপারে মিনিমাম রেসপন্সিবিলিটি নেই এবং মিনিমাম রেসপন্সিবিলিটি তৈরি করার যে উদ্যোগ, যে এক ধরনের মনোচিকিৎসা, সেটা বিসিবির তরফ থেকেও দেখা যাচ্ছে না। সর্বশেষ আমরা দেখেছিলাম হাসান মাহমুদের বেলায়। হাসান মাহমুদকে ঠিক যে মুহূর্তে মনে হচ্ছিল যে বাংলাদেশ দলের জন্য অপরিহার্য একজন খেলোয়াড়, বাংলাদেশ দলের 1 নাম্বার স্ট্রাইক বোলার হিসেবে নিজেকে তৈরি করে ফেলছিলেন, ঠিক তখনই তার বাবা একদিন ঢাকায় তার প্র্যাকটিস দেখতে এসে গণমাধ্যমকে বুক ফুলিয়ে বলে দিলেন যে তার ছেলের তিনি বিয়ে দিচ্ছেন। এবং বিয়ে দিচ্ছেন কেন? বহু নারী নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বিরক্ত করছে, সেই বিরক্তি থেকে, সেই পাপাচার থেকে মুক্ত করতেই ছেলেকে বিয়ে দিচ্ছেন এবং কিছুদিন পরে স্টেডিয়ামে ধুমধাম করে লক্ষ মানুষের সমাগম করে বউ ভাতের আয়োজন করবেন। সেই ধুমধাম আর হয়নি, কারণ বিয়ের পরেই হাসান মাহমুদের ক্যারিয়ারে ধস নেমেছে। হাসান মাহমুদ এখন আর বাংলাদেশ দলের অপরিহার্য খেলোয়াড়, অপরিহার্য ফাস্ট বোলার, 1 নাম্বার ফাস্ট বোলার অন্তত কেউ বলার লোক খুঁজে পাওয়া যাবে না। সেটা যে বিয়ের কারণেই হয়েছে তা বলছি না, কিন্তু একজন ফাস্ট বোলারের, যে ফাস্ট বোলার কেবল ক্যারিয়ার শুরু করছেন, সেই ফাস্ট বোলারের বয়স যদি হয় 20 থেকে 22 বছর, তাহলে তার যদি মনে হয় যে এখন আমার বিয়ের বাজার দর বেড়েছে, আমাকে বিয়ে করে ফেলতে হবে, আমাকে নতুন আর একটার দিকে খেলায় মনোযোগের পাশাপাশি, বিয়ে তো অনেক বড় একটা বিষয়, সংসার অনেক বড় একটা বিষয়, মনোযোগের প্রায় সবটুকুই ওখানে দিতে হয়। তো আমার খেলায় মনোযোগের ব্যাপারটা যখন ভাগাভাগি হয়ে যাবে, তখন যে আমার ক্যারিয়ারে ধস নামতে পারে, আমি যদি ব্যতিক্রম কিছু না হই, আমি যদি অতিলৌকিক কিছু না হই, সেটা আমাদের খেলোয়াড়দের, আমাদের বাংলাদেশি খেলোয়াড় যারা জাতীয় দলে আসছে, তাদের মস্তিষ্কের মধ্যে আছে কিনা, কিংবা তাদেরকে সেইভাবে তৈরি করা হয় কিনা, সেইভাবে তৈরি করার জন্য মেন্টর রয়েছে কিনা, এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। নতুন আরেকজন হাজির আমদানি হয়েছে, সেই হাজি শব্দটা ব্যবহার করলেও অনেকে হয়তো নেগেটিভলি ভাববেন, আমি নেগেটিভলি ভাবার জন্য বলছি না। রিশাদ হোসেন ধর্মকর্ম করেন, ধর্মকর্মের ব্যাপারে খুবই সচেতন এবং সেই ধর্মকর্মের ব্যাপারে সচেতন বলেই হয়তো এখনও 22 বছর বয়স হয়নি, আগামী 15 তারিখে তার 22 বছর বয়স হবে, 22তম জন্মদিন তিনি পালন করবেন। এরই মাঝে বৃহস্পতিবার তিনি বিয়ে করে ফেলেছেন এবং বিয়ে করে ফেলেছেন খুবই গোপনে। বউয়ের ছবি ফেসবুকে দেন নাই, কী জন্যে দেন নাই সেটা তো বুঝতেই পাচ্ছেন। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, ওই যে বললাম যে ধর্মকর্ম যেহেতু তিনি পালন করেন, বাংলাদেশ দলে বেশ কয়েকজন রয়েছে এই ব্যাপারে খুবই সচেতন, কখনো কখনো অতি সচেতন, কখনো কখনো এরা বিজয় দিবসের বিরুদ্ধে কথা বলে, এরা বাংলাদেশের পতাকার বিরুদ্ধে কথা বলে, এরা নারী স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, নারী অধিকারের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারপরেও এরা জাতীয় দলে খেলে। রিশাদের বেলায় এখন পর্যন্ত সেটা হয়নি, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। কিন্তু রিশাদ 22 বছর হওয়ার আগেই একজন বোলার, যে আন্তর্জাতিক পর্যায়ে একজন বোলারকে শারীরিক যে স্ট্রেংথ, মানসিক যে স্ট্রেংথ বজায় রাখতে হয়, বিশ্বকাপে 2 ম্যাচ ভালো খেলেই তার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, বিশ্বকাপে 2 ম্যাচ ভালো খেলার পরে মনে হয়েছে বিয়ের বাজার এখন বেশ রমরমা, তাকে বিয়ে করে ফেলতে হবে, তিনি বিয়ে করে ফেলেছেন। এত কথা বলছি কি জন্য? এত কথা বলছি কি এই কারণে যে বাংলাদেশ দলের ইতিহাস যদি আপনি ঘাটেন, তাহলে এই বিয়ের কারণেই, এই কম বয়সে সঠিক সময়ের আগে বিয়ের কারণে আমরা কিন্তু অনেক বড় বড় প্রতিভাকে হারিয়েছি। আফতাব আহমেদের কথা আপনাদের মনে আছে, কোনো ভিডিওতে এই প্রসঙ্গ আসলেই বলার চেষ্টা করি। আফতাব আহমেদ মাশরাফির যুগের খেলোয়াড়। আফতাব আহমেদকে ওই সময় মনে করা হতো বাংলাদেশ দলের সর্বকালের সেরা ব্যাটসম্যান হবেন, কিন্তু বিয়ে করলেন, হারিয়ে গেলেন। বিয়ের পরে আবার বউভাতে সাংবাদিকদের বললেন, আমি আগামীকালকে থেকে যদি খারাপ খেলি তাহলে দোহাই আপনাদের, আমার বউকে দোষারোপ করবেন না। এরকম অনেক উদাহরণ কিন্তু রয়েছে। এবার উদাহরণ যুক্ত হলো রিশাদের। রিশাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, গাঁটছড়া বেঁধেছি, উচ্ছ্বাসের সঙ্গে আনন্দের এই খবর জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ ভালোবাসা, আনন্দ ও অফুরন্ত আশীর্বাদে পূর্ণ হোক,
এই প্রার্থনা করবেন। আবারও দোয়া চেয়েছেন তিনি। বাংলাদেশ দল খেলায়, ব্যক্তিগত জীবনে সব কিছুতেই দোয়াই চাই। ব্যক্তিগত জীবনে দোয়া চাইতেই পারে, কিন্তু এই যে মায়ের দোয়া ক্রিকেট টিম নামটা পড়ে গেছে বাংলাদেশ দলের, এই সব কর্মকাণ্ডের জন্যই, যেখানে খেলায় মনোযোগ নেই, যেখানে খেলায় একাগ্রতা নেই, যেখানে এদের সত্যিকার অর্থেই মেন্টর আছে কিনা, এদের সত্যিকার অর্থেই বিসিবিতে অভিভাবক আছে কিনা, সেটা আমি মানে রীতিমতো সন্দিহান। তা না হলে রিশাদের মতো ভবিষ্যৎ, যাকে বলা হচ্ছিল বাংলাদেশ দলে বহুদিন পরে একটা সবেধন নীলমণি একজন লেগ স্পিনার আমরা খুঁজে পেয়েছি, তার যখন খেলায় পরিপূর্ণভাবে মনোযোগ দেওয়ার কথা, তখন সে একদিকে সংসারে মনোযোগ দেবে, একদিকে খেলায় মনোযোগ দেবে, একদিকে বউয়ের জন্য চিন্তা করবে, একদিকে বোলিংয়ের জন্য চিন্তা করবে। এই যে ব্যাপারগুলো, আমি অন্তত প্রত্যাশা করতে চাই রিশাদের বেলায় বিয়েটা ক্যারিয়ার ধ্বংসের কারণ যেন না হয়, তাহলে বাংলাদেশ অনেক বড় একটা সম্পদ হারাবে। যদিও এই প্রত্যাশা করে লাভ নেই, কারণ বাংলাদেশ দলের খেলোয়াড় তৈরির যে পাইপলাইন, খেলোয়াড় তৈরির যে অবকাঠামো, সেটা একেবারে শূন্যের কোঠায়। আমরা কোনোভাবে, এর আগে একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ভারতের খেলোয়াড়ের যে পাইপলাইন, খেলোয়াড় তৈরির যে অবকাঠামো, আগামী 50 বছর কিভাবে ভারতের খেলোয়াড় উৎপাদন হবে, সেই প্রক্রিয়া রাহুল দ্রাবিড় দলের প্রধান কোচ হওয়ার আগেই এনসিএতে থাকাকালীন তিনি সেই প্রক্রিয়া তৈরি করে এসেছিলেন। অথচ বাংলাদেশ জাতীয় দলের বাইরে যদি আপনি একটা দল গঠন করতে বলেন, তাহলে খেলোয়াড় খুঁজে পেতে নির্বাচকদের একেবারে হাপিত্তেশ করতে হয়। এই যখন অবস্থা, তখন রিশাদ হোসেনরা যদি এই ভুল সিদ্ধান্তের কারণে হারিয়ে যায়, তাহলে বাংলাদেশ দলের ক্রিকেটে অন্তত ভালো কিছু আগামী 50 বছরেও সম্ভব কিনা, যেখানে 50 বছরের পরিকল্পনা নেই, যেখানে আগামী 10 বছরের পরিকল্পনাই নেই, সেখানে ভালো দল হয়ে ওঠা, যেখানে আফগানিস্তান অনেক পরে এসে আমাদের চাইতে এখন অনেক ভালো দলে পরিণত হয়েছে, অনেক তারকার জন্ম হয়ে গেছে, আমরা কোথায় পিছিয়ে যাচ্ছি? এখান থেকে মুক্তি আদৌ কি আছে আমাদের?